डेली न्यूज फोकस की पूरी टीम पहुंची वेस्ट बंगाल सर्वे बिल्डिंग के पास, जहां पे सभी पार्टियों के कार्यकर्ता इवन कैंडिडेट पहुंचे हुए थे अपना नॉमिनेशन फॉर्म जमा करने के लिए। वहीं देखा जा रहा है कि बहुत सी ऐसी पार्टियों का कैंडिडेट का नॉमिनेशन फॉर्म एक्सेप्ट किया ही नहीं गया, यहाँ तक कि उसे देखा भी नहीं गया। आइए मिलते हैं ऐसे ही कोई कैंडिडेट से जिनकी पार्टी को कोई इंपॉर्टेंट नहीं दिया गया। ये हम बात कर रहे हैं अखिल भारतीय हिंदू महासभा के अध्यक्ष मीन्स स्टेट प्रेसिडेंट गौतम घोष से। आइए मिलते हैं, बात करते हैं गौतम घोष से और जानते हैं उनका परेशानी क्या हुआ है। आज के देश स्वाधीन হওয়ার আগে থেকে যে সংস্থা যাকে ছাড়া এক মুহূর্ত চলা যায় না, সেই অখিল ভারতীয় হিন্দু মহাসভার থেকে আমরা প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু এত স্কুটি নিয়ে এই কাগজ নেই সেই কাগজ নেই, লাস্ট পর্যন্ত করছে এখানে 10 জন নিয়ে আসে, সই করে দিলে হবে না, লোককে অ্যাটেন্ড করতে হবে। এদিকে পুলিশ কিন্তু 10 জনকে ঢুকতে দেয়, পুলিশ এদিকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দেয়নি। এবার ছেলেবেলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর যখন আমি লাইনে গিয়েছি তখন ওখানে সই সাবুত করেছে, সই সাবুত করে আমি কাগজটা নিয়ে গেছি। এবার যখন আমার ডাক যখন এসেছি তখন আসার পর দেখছি লোকজনকে নিতে বলেছে, সেই লোকজন নেই, লোকজন চলে গেছে। অনেক কষ্ট করে, যেহেতু আমি এই এলাকায় থাকি না, তাও এই এলাকায় যেটুকু ঘুরে আমার পক্ষে হয়ে যারা এসেছিলো তারা চলে গেছে এবং এই পুলিশ প্রশাসন যেতেও দেয়নি। তারপরে আমাকে যখন লাস্টের দিকে ডেকেছে তখন আমি ডেকেছে, তখন লোক পাইনি। এবার ওদের নিয়ে আসুন, তাহলেই আপনার নমিনেশন জমা হবে, তাহলে নমিনেশন জমা মানে পুরোপুরি এখানে গ্যাংবাজি হয়েছে। এটাই তো এখন যা পরীক্ষা দেখছি, যা নিরীক্ষা দেখি, তাতে এটাই একটা ব্যবস্থা যে কোনো একটা তো চক্কর চলছে, যে চক্করে বিধি সাধারণ মানুষ দাঁড়াতে পারে। পেপারগুলো সব পুরো রেডি ছিল, শুধুমাত্র 10 পেপার বলতে দেশের নাগরিকের তো পেপার থাকবেই। আমি একজন শিক্ষিত একজন জায়গা, যেটুকু পড়াশোনা শিখেছি ভারতবর্ষের মুখে, সেই জায়গা দিয়ে পেপার ঠিক থাকবেন হয় নাকি? যা যা ডকুমেন্ট চেয়েছে, প্রথম কথা আছে আমরা জানি ভোটে দাঁড়াতে গেলে আপনি দেশের নাগরিক কিনা, আপনি রাজ্যের নাগরিকের, এটাতে বেশি দরকার। স্যার, আপনারা ইলেকশন গাইডলাইন করেছিলেন, গাইডলাইনে কী ছিল আর যে আজকে যে জমা দিতে গেছেন কি বলে ওরা রিজেক্ট করেছে? ওই গাইডলাইনে লাস্টে দেখেছি, লাস্টে একটা পাতায় ছিল 10 জনকে আপনার সই করাতে হবে ক্যান্ডিডেট। তো সেই 10 জন ক্যান্ডিডেট সই আছে, কিন্তু 10 জনকে হাজির করাতে হবে এটা কোনো জায়গায় লেখা নেই এবং আমার চোখেও পড়েনি যেটুকু দেখেছি। তো সেই 10 জনকে রাখবো কোথা থেকে? এখন আপনি কী স্টেপ নেবেন? এখন হচ্ছে গণতন্ত্র দেশ, আমি একজন সাংবাদিক, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এবং অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট, সেই জায়গা থেকে সাধারণ মানুষদের সচেতন করব। তো আমরা ভেবেছিলাম যদি এই জায়গা থেকে মানুষকে সেবা করতে পারি, আমরা কোনো নেতা হতে চাই না, সেবক হতে চাই। যদি আমরা কোনো মানুষের সেবা করতে পারি, মানুষ এই তো দুর্ভিক্ষে আছে, আমরা তাদের পাশে থাকতে চেয়েছিলাম। আমরা কোনো নেতা হতে চাইনি, আমরা সেবক হতে চেয়েছি। দেখলাম যে আপনি হঠাৎ বাড়ি চলে গেলেন, আপনাদের ফর্ম রিজেকশন হয়েছে, ফর্ম নেয়নি। আজকে ফের ডাকা হয়েছিল, তার কারণটা কি আর কি বললো হলো আজকে কি হলো? এর ঘটনা হচ্ছে কালকে প্রথম কথা হচ্ছে ওখানে জানা লেখা ছিল 10 জন প্রপোজাল লাগবে, সেই মতন করে 10 জন প্রপোজালের সই লাগবে। সেই 10 জন প্রপোজাল সই করা হয়েছে। তারপরে বলেছে 10 জনকে ইয়েতে আনতে হবে, ফর্মে আনতে হবে। সেই ফর্মে আনতে গেলে 10 জন যারা প্রথমে এসেছিল, পুলিশের চাপে তো 10 জন কাউকে ঢুকতে দেয়নি, 4 জনের বেশি। সেই মুহূর্তে পুলিশ আটকে দিয়েছে 10 জনকে। তারপরে মোটামুটি ওরা মেনে নিয়ে মোটামুটি অ্যালাউ করেছে। অ্যালাউ করার পর আজকে আমাকে ডেকেছিল। কালকে মোটামুটি ওদের যা নিয়ম কানুন আছে সব নিয়ম কানুনই করলো। নিয়ম কানুনের পর কালকে আমাকে বললো আমি যে বিধানসভায় থাকি সেই বিধানসভা ইয়ারোর একটা সার্টিফিকেট লাগবে। সেই ইয়ারো সার্টিফিকেট আনার জন্য এখানে সার্টিফিকেট দিয়েছিল, সেই ইয়ারো স্ট্যাম্প ছিল না, গোল্ড স্ট্যাম্প, ইয়ারো স্ট্যাম্প ছিল। তাই বললাম ওই স্ট্যাম্পটা আনতে গেলে ওখানেই যেতে হবে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে। আর নোটাইতে একটা জায়গায় পার্ট আর অংশের জায়গায় দুটো সিরিয়াল নাম্বার, অংশ দুটোর নাম্বার দুই চলে গেছে বলে এটা আপনাকে সঠিক করতে হবে। এটা তো আপনার ভুল ছিল না, ওরা এখান থেকে করে ওরা দিয়েছে। আপনার কি ভুল ছিল? এটা তো আমার ভুলে নোটারিতে পেপার হয়েছে, ওটা বলছে আমার ফ্রেশ নোটারি করবে, সেই মতন তো ফ্রেশ নোটারি করা হয়েছে। এবং যেটা ওখান থেকে পার্ট দেওয়া হয়েছে, ধরুন বারাসাতে যে ইয়ারও তাদের অফিসে আসে লোক 10টা সাড়ে 10টার পরে, এবং ওখান থেকে এখানে বলছে 12টার মধ্যে আসতে। এবার ওইখানকার অফিসার স্ক্যান দিতে চাইছে না, গোল রিভিউ মারতে চাইছে না, বলছে এগুলোই আমরা দিই। সেই নিয়ে কথা হতে দেরি হয়েছে। দেরি হওয়ার পর আমরা মানে যে 195 যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমরা ফোন করি, নাম্বারে ফোন করে অভিযোগ জানাই। তো বলছে আপনি অভিযোগ জানালেন, আপনার অভিযোগটা আমরা নথিভুক্ত করলাম, আপনি যান। সেই মতন করে ওখান থেকে আমি সেই অবস্থায় নাম্বারটা নিয়ে এখানে মোটামুটি 12টা 20তে পৌঁছেছি। তো যথারীতি একটা মিটিং ভেতরে চলছিল, অনেকেই মিটিং চলছিল। সেই মিটিং চলাকালীন লাস্টে একটাই দেখাচ্ছে, যখন আমার নাম এলো আমাকে বললো যে আপনার 2 জন প্রপোজালের 10 জন প্রপোজাল ছিল, আপনার দেরি করে ঢুকেছেন, এখন আর নিতে পারবো না। তাই বললাম স্যার এটা তো আপনাদেরই কাজ, ওখানে তো আপনাদের মতন কেউ ব্যক্তি বসে আছে, আসবে 10:30টায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 10:30টায় আসবে।
আমাকে 12টার মধ্যে আসতে বলেছে, আমি 12টায় 20 এসেছি, কেন ওনাদেরই ইলেকশন কমিশনের ঘর থেকে স্ট্যান্ড মেরে আনতে হবে, যেহেতু ভাড়ার সাথে সাব ডিভিশন ডিএম বিল্ডিং, সেখান থেকে দেরি হওয়াতে আমি এখানে আসতে 20 মিনিট দেরি করি। তো ওরা বললো আমার 12টা কেন 11:30 আমার ঢোকার কথা, আমার এখানে বলেছিল প্রমুখে 12টা এই কাগজগুলো নিয়ে আসতে, কিন্তু ওদের অফিস খুলেছে দেরি করে, আমি ওই স্ট্যাম্প নিয়ে এসেছি। তো বললো না আপনাকে এবার সরি, আপনাকে নিতে পারছি না। এই ব্যাপার এদের জায়গায় এরকম পরিস্থিতি কি হলো আমি জানা নেই। ঘটনা হচ্ছে যে কালকে যখন লাস্ট ডেট ছিল, আজকে ওরা কোন ভিত্তিতে আপনাকে ডাকলো? কোনো তো যুক্তি নেই। কালকে আপনাকে যদি একজনকে ডাকে, আরো তো 50 জন বাইরে গেছে। কালকে লাস্ট ডেট ছিল, পেপারের কোনো জিনিসপত্র আমাকে ওই সরকারি পেপার স্ট্যাম্প দেওয়া নেই, আর পার্ট নাম্বার অংশ নাম্বার এদিক ওদিক ছিল। ওই দুটো পার্ট বলে ঠিক করে আপনি 12টায় আসেন, আজকে আমার কুটিনি আছে। আমি বললাম ঠিক আছে, কুটিনিটা বলেনি, আমি বললাম ঠিক আছে চলে আসবো। কিন্তু এই অফিসটায় আমি সকাল থেকে গেছি, অফিসের লোকজন আসেনি, ওটাও তো ইলেকশন কমিশনের অফিস, দায়িত্বে আছে ইলেকশন কমিশনের অফিসটা, যারা ইলেকশন দায়িত্বে আছে তাদের থেকে নিয়ে আসতে হয়েছে। সেই জায়গা থেকে দেরি করে আসার জন্য ওরা আমাদের একসেপ্ট করেনি। আপনি এখন কি অভিযোগ করতে চাইছেন? অ্যাকচুয়ালি গণতন্ত্র দেশে না, যে চেয়ারে বসে তারই প্রাধান্য থাকে। আমার মনে হলো আমি যদি ওনার খুব ক্লোজ হতাম, আমি যদি ওনার কাছাকাছি হতাম, তাহলে হয়তো উনি মানে কোনো না কোনো কম্প্রোমাইজ করতো। এরা প্রত্যেকে বিক্রি হয়ে যায় কোনো না কোনো জায়গায়। আমার মতনই একটা কেস একজন নিয়ে এসছে, তাকে বললো বসতে, তারও এপিডেভিট ছিল, সে জানতো না, সে আরো একটা পরে এসছে, তাকে বললো বসতে, কেন যাই না। একজন আম নাগরিক হিসাবে কি বলতে গেলে আমি তো কোনো এমনি পার্টি নয়, আমাদের হচ্ছে হিন্দু শক্তি না, আমরা হিন্দুদের কথা বলি। কারণ বিজেপি তত্ত্বের উপরে দেশ ভাগের পরে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে চলেছি প্রতিনিধি হতে, তাই আমরা মনে করলাম যে হিন্দুদের একটা জলের সংগঠন ভাঙা দরকার, সেটাই করছি। এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের উপরে আমরা অবশ্যই কিছু বলার আছে, কারণ গত যে 21 ইলেকশন হয়েছে, 24 ইলেকশন হয়েছে, তাদের যারা ঘর ছাড়া রয়েছে, তাদের যারা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার কোনো বিচার এখনো পশ্চিমবঙ্গের বিষয় হয়নি জুডিশিয়ারিতে। তো এই বিষয়ে ইলেকশন কমিশনের কিছু করার ছিল, করতে পারতো, হয়তো করেনি, হয়তো করবে ভবিষ্যতে, কিন্তু হবে না ইলেকশন। আমি সেই সুযোগের কথা বলছি। সব থেকে বড় প্রথম কথা যেটা বলছি, আমাদের যে এখান থেকে বলা হলো কি আপনার এই যে ফর্মটা নিয়ে এসছেন, এতে সিগনেচার তো রয়েছে অফিসারের, কিন্তু সরকারি সিল নেই। অবশ্যই যুক্তিসঙ্গত কথা, কিন্তু যে ব্যক্তি সিল লাগায়নি বারাসাতে, তার কি পানিশমেন্ট হবে ইলেকশন কমিশন, সেটা আমি জানতে চাই প্রথম কথা।